আমাদের মস্তিষ্ককে সাফল্যের জন্য তৈরি করা আর চাপমুক্ত জীবনযাপন করা এই দুটো কি একসাথে সম্ভব? আজকের এই আলোচনায় আমরা একজন স্নায়ু বিশেষজ্ঞের দেওয়া কিছু অসাধারণ তথ্যের গভীরে যাব। আমাদের কাছে বেশ কিছু রিসার্চ পেপার আর নোটস আছে, আর আমাদের আজকের লক্ষ্য হল এই সব তথ্য থেকে এমন কিছু কার্যকরী কৌশল বের করা যা আমাদের মনোযোগ, স্মৃতিশক্তি আর মস্তিষ্কের সার্বিক ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ঠিক তাই। আর এর মূল প্রশ্নটা হলো, আমরা কি আমাদের সকালের রুটিন বা ধরুন দৈনন্দিন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমাদের মস্তিষ্ককে নতুন করে সাজাতে পারি? এক কথায় উত্তর হলো হ্যাঁ, পারি। বিজ্ঞান এটাই বলছে। তবে এর জন্য প্রথমে বুঝতে হবে আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে, বিশেষ করে দিনের শুরুতে, ঘুম ভাঙার ঠিক পরের মুহূর্তগুলোতে। দারুণ। তাহলে চলুন এই বিষয়টায় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আমাদের হাতে থাকা তথ্যগুলো বলছে দিনের শুরুটা আমরা কিভাবে করি তার ওপর আমাদের পুরো দিনের মেজাজ, কার্যকারিতা, এমনকি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নির্ভর করে। একদম। ব্যাপারটা বেশ মজার। আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের মস্তিষ্ক ডেল্টা ওয়েভে কাজ করে। এটা হলো বিশ্রামের অবস্থা। ঘুম ভাঙার সময় মস্তিষ্ক ধাপে ধাপে সজাগ হয়। প্রথমে থিটা, তারপর আলফা এবং সব শেষে বিটা ওয়েভে আসে। বিটা ওয়েভ হল আমাদের পুরোপুরি সজাগ এবং কর্মচঞ্চল অবস্থা। সমস্যাটা হলো আধুনিক জীবনে আমরা এই পর্যায়ক্রমিক পরিবর্তনটাকে প্রায় উড়িয়েই দিই। আমি আপনার কথাটা ধরতে পারছি। বেশিরভাগ মানুষই তো এখন অ্যালার্মের তীব্র শব্দে লাফ দিয়ে ওঠেন। এর মানে কি মস্তিষ্ককে জোর করে ডেল্টা থেকে সরাসরি বিটা ওয়েভে নিয়ে যাওয়া হচ্ছে? এটা তো মস্তিষ্কের জন্য একটা বড় ঝাঁকুনির মতো শোনায়। আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এটা অনেকটা নিউট্রাল গিয়ার থেকে একটা গাড়িকে সরাসরি পঞ্চম গিয়ারে চালানোর চেষ্টা করার মতো। এতে যেমন ইঞ্জিনের উপর প্রচণ্ড চাপ পড়ে, তেমনি আমাদের মস্তিষ্কের সার্কিটের উপরও চাপ পড়ে। দিনের শুরুতেই আমরা খিটখিটে হয়ে যাই, মনোযোগ দিতে পারি না। আমাদের লক্ষ্য হওয়া উচিত আলফা এবং থিটা ওয়েভের সময়টাকে কাজে লাগানো। এই দুটো স্তর হল সৃজনশীলতা, শান্ত মন এবং নতুন কিছু শেখার জন্য মস্তিষ্কের সবচেয়ে উর্বর অবস্থা। তাহলে এই আলফা আর থিটা ওয়েভকে কাজে লাগানোর উপায় কি, বিশেষ করে যখন সকালের এত তাড়া থাকে? বিশ্বের সেরা পারফর্মারদের জীবনযাত্রা বিশ্লেষণ করে এর একটা খুব সহজ কিন্তু শক্তিশালী কৌশল তৈরি করা হয়েছে, যার নাম মুভার্স। মুভার্স নামটা বেশ আকর্ষণীয়। মস্তিষ্কের এই ওয়েভগুলোর কথা যা বললেন, তার মানে কি এই মুভার্স কৌশলটি আমাদের ইচ্ছাকৃতভাবে আলফা বা থিটা স্টেটে বেশি সময় কাটানোর একটা উপায়, যা আমরা সাধারণত ঘুম ভাঙার তাড়াহুড়োয় হারিয়ে ফেলি? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, ঠিক তাই। মুভার্স আসলে ৬টি কাজের সংক্ষিপ্ত রূপ। প্রতিটি কাজই ডিজাইন করা হয়েছে মস্তিষ্ককে ধীরে ধীরে জাগিয়ে তোলার জন্য। মেডিটেশন বা ধ্যান, যা মনকে শান্ত করে অ্যালফা স্টেটে নিয়ে আসে। অক্সিজেনেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায়। ভিজুয়ালাইজেশন, আচ্ছা। মানে মনুষ্যচক্ষে দিনের লক্ষ্যগুলো কল্পনা করা। এক্সারসাইজ বা হালকা ব্যায়াম, যা শরীরকে জাগিয়ে তোলে। আর রিডিং বা ইতিবাচক কিছু পড়া। এবং সবশেষে স্ক্রাইবিং। স্ক্রাইবিং মানে লেখালেখি, কিন্তু কি লিখব? এখানে স্ক্রাইবিং মানে হলো যা কিছু আপনার উপকারে আসছে না বা আপনাকে মানসিকভাবে ভারাক্রান্ত করছে, তা একটা কাগজে লিখে ফেলা। একে মনস্তত্ত্বের ভাষায় ক্যাথারসিস বা মুক্তি বলা হয়। এই লিখে ফেলার প্রক্রিয়াটি অনেকটা ধরুন মনের আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। যখন আপনি আপনার সমস্ত দুশ্চিন্তা বা নেতিবাচক ভাবনা কাগজে লিখে ফেলেন, তখন মস্তিষ্ক হালকা হয়ে যায় এবং সেই ভাবনাগুলো আপনাকে সারাদিন বিরক্ত করে না। বাহ, দারুণ ধারণা। কিন্তু মেডিটেশন, ব্যায়াম, পড়া, লেখা, দিনের শুরুতে এতগুলো কাজ, সকালের ব্যস্ততার মধ্যে এত কিছু করা কি আদৌ সম্ভব? শুনতে তো বেশ কঠিন মনে হচ্ছে। মনে হলেও আসলে কঠিন নয়। এই ৬টি কাজের জাদুটা হলো এরা মস্তিষ্ক ও শরীরকে একসাথে জাগিয়ে তোলে। মেডিটেশন যেখানে মনকে শান্ত করে, সেখানে ব্যায়াম শরীরকে সক্রিয় করে। এই সমন্বয়টাই দিনের শুরুতে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রতিটি কাজের জন্য মাত্র ৫ মিনিট করে দিলেই যথেষ্ট। সব মিলিয়ে মাত্র ৩০ মিনিট। এর সাথে আরও একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যোগ করতে হবে। ঘুম থেকে উঠেই কয়েক মিনিটের জন্য সূর্যের আলোতে যাওয়া। সূর্যের আলো? সেটার সাথে মস্তিষ্কের কি সম্পর্ক? আমাদের মস্তিষ্কের গভীরে সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস নামে একটি অংশ আছে। এটাকে বলা যেতে পারে মস্তিষ্কের ভেতরের মূল ঘড়ি বা মাস্টার ক্লক।
সকালে সূর্যের আলো এই ঘড়িতে অ্যালার্মের কাজ করে এবং পুরো শরীরকে জানিয়ে দেয় যে এখন দিন শুরু হয়েছে, জেগে ওঠার সময় হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়িকে ঠিক রাখে, যা ভালো ঘুম এবং সারাদিনের শক্তির জন্য অপরিহার্য। এমনকি আমাদের উৎসগুলো বলছে সূর্যোদয়ের প্রায় ৯০ মিনিট আগে ঘুম থেকে ওঠা, যা প্রাচীন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত নামে পরিচিত, সেই সময়টাতে আমাদের শরীরের সবচেয়ে উপকারী রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। এই মুভার্স তালিকার মধ্যে ভিজুয়ালাইজেশন বা কল্পনার শক্তি নিয়ে অনেক কথা শোনা যায়। এটা কি সত্যিই কাজ করে নাকি এটা শুধু একটা ইতিবাচক ধারণা? এর পিছনে কি কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি আছে? অবশ্যই আছে, এবং এর পেছনের বিজ্ঞানটা রীতিমতো বিস্ময়কর। একটি বিখ্যাত গবেষণায় একদল পিয়ানোবাদককে দুটো দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলকে বলা হয়েছিল প্রতিদিন শারীরিকভাবে পিয়ানো বাজিয়ে অনুশীলন করতে, আর দ্বিতীয় দলকে বলা হয়েছিল তারা শুধু চোখ বন্ধ করে মানসিকভাবে পিয়ানো বাজানোর অনুশীলন করবে, আঙুল না নাড়িয়ে। 1 মিনিট, আমি কি ঠিক শুনলাম? শুধু মনে মনে পিয়ানো বাজানো? হ্যাঁ, ঠিক তাই। ৩ মাস পর যখন দুটি দলের সদস্যদের মস্তিষ্কের এমআরআই করা হলো, তখন দেখা গেল যে দুই দলের মস্তিষ্কের সংশ্লিষ্ট কোষগুলোর বৃদ্ধি প্রায় সমান। অর্থাৎ আমাদের মস্তিষ্ক শারীরিক আর মানসিক অনুশীলনের মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারে না। এটা তো অবিশ্বাস্য। তার মানে কি একজন ক্রীড়াবিদ যদি মানসিকভাবে তার খেলার অনুশীলন করেন, সেটাও তার পারফরম্যান্সে শারীরিক অনুশীলনের মতোই প্রভাব ফেলতে পারে? একদম। হার্ভার্ডের আরেকটি গবেষণায় একই ধরনের ফল পাওয়া গেছে। এক দলকে তাদের কনিষ্ঠ আঙুল শক্তিশালী করার জন্য ব্যায়াম করতে দেওয়া হয়। অন্য দলকে বলা হয় তারা শুধু কল্পনা করবে যে তাদের আঙুল শক্তিশালী হচ্ছে। ৩ মাস পর দেখা যায় যারা ব্যায়াম করেছে তাদের আঙুলের শক্তি বেড়েছে ৩০%, আর যারা শুধু কল্পনা করেছে তাদের শক্তি বেড়েছে ২২%। এর কারণ হল কল্পনা করার মাধ্যমে মস্তিষ্ক সেই কাজের জন্য প্রয়োজনীয় স্নায়বিক সার্কিট এবং রাসায়নিক পদার্থ আগে থেকেই তৈরি করে রাখে। যখন আমরা কোনো বড় মিটিং বা বক্তৃতার আগে পুরো পরিস্থিতিটা মনে মনে কল্পনা করি, তখন আমাদের মস্তিষ্ক সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত হয়ে যায়, যা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। তার মানে আমরা যা কিছু অর্জন করতে চাই তা আগে মনে মনে কয়েকবার করে ফেলার অভ্যাস তৈরি করতে হবে। এটা তো দারুণ একটা কৌশল। কিন্তু একটা প্রশ্ন জাগছে, আমরা না হয় নিজেদের মনকে প্রস্তুত করলাম, কিন্তু আমাদের চারপাশে যা কিছু ঘটছে, যেমন ধরুন রাস্তার ট্রাফিক জ্যাম বা অন্য কারোর রূঢ় আচরণ, এগুলো তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই বাইরের ঘটনাগুলো আমাদের ওপর কতটা প্রভাব ফেলবে সেটা কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? প্রায় তো দেখা যায় ছোটখাটো ঘটনায় আমরা রেগে যাই বা হতাশ হয়ে পড়ি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনে। সহজভাবে বললে মস্তিষ্কের ৩টি প্রধান স্তর রয়েছে। একেবারে গভীরে আছে ব্রেইন স্টেম, যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাজগুলো করে, যেমন শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন। এর ওপরের স্তরটি হল লিম্বিক সিস্টেম, যা আমাদের আবেগ, ভয়, রাগ, ভালোবাসা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে বাইরের এবং উন্নত স্তরটি হল প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স? হ্যাঁ, এটাকে আপনি মস্তিষ্কের বিচক্ষণ সিইও বলতে পারেন। আর লিম্বিক সিস্টেম হল আবেগপ্রবণ কর্মী। প্রিফ্রন্টাল কর্টেক্স যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ, আবেগীয় নিয়ন্ত্রণ এবং ইচ্ছা শক্তির কেন্দ্র। সমস্যা হল বেশিরভাগ মানুষ তাদের প্রায় ৮০% সিদ্ধান্ত নেয় এই আবেগপ্রবণ কর্মীর কথায়, অর্থাৎ লিম্বিক সিস্টেমের দ্বারা চালিত হয়ে। কিন্তু যারা জীবনে সফল, তারা তাদের বিচক্ষণ সিইও অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স ব্যবহার করে প্রতিক্রিয়া দেখান। তারা আবেগ দ্বারা চালিত না হয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেন। বাহ! সিইও আর আবেগপ্রবণ কর্মী, এই উপমাটা অসাধারণ। এতে বিষয়টা বুঝতে খুব সুবিধা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আমাদের এই ভেতরের সিইওকে আরও শক্তিশালী করার উপায় কি? কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আবেগপ্রবণ কর্মীটি সবকিছু নিয়ন্ত্রণ করছে না? এর জন্য ২টি সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমটি হল সচেতনতা। সারাদিন নিজের আবেগ, কাজ এবং প্রতিক্রিয়ার একটি অডিট বা নিরীক্ষা করুন। একটা নোটবুকে লিখে রাখতে পারেন। যেমন, কেউ আপনার সামনে দিয়ে ভুলভাবে গাড়ি চালিয়ে গেল। আপনার প্রতিক্রিয়া কি হল? আপনি কি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে হর্ন বাজালেন,
নাকি শান্ত থেকে পরিস্থিতি সামাল দিলেন? প্রথম ক্ষেত্রে আপনার আবেগপ্রবণ কর্মী জিতেছে, দ্বিতীয় ক্ষেত্রে আপনার সিইও। এই সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ? দ্বিতীয় ধাপ হল অনুশীলন, অর্থাৎ মস্তিষ্কে ইচ্ছাকৃতভাবে সেই শান্ত এবং সৃষ্টিশীল অ্যালফা ও থিটা ওয়েভে নিয়ে যাওয়ার অভ্যাস করা। এর জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে। সেই অভ্যাসগুলো ঠিক কেমন হতে পারে? আলফা ওয়েভ, যা আমাদের শান্ত ও স্থির থাকতে সাহায্য করে, সেটার জন্য দিনে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসুন। কোনো কিছু নিয়ে জোর করে ভাববেন না, শুধু নিজের চিন্তাগুলোকে মেঘের মতো আসতে ও যেতে দিন। আর একটি চমৎকার উপায় হল গ্রাউন্ডিং, অর্থাৎ খালি পায়ে ঘাস বা মাটির উপর কিছুক্ষণ হাঁটা। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পৃথিবীর পৃষ্ঠের সাথে শারীরিক সংযোগ আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে। তাহলে ছোটবেলায় যে বড়রা খালি পায়ে মাঠে দৌড়ানোর জন্য বকা দিতেন, তারা আসলে না জেনেই আমাদের মস্তিষ্কের উপকারী করছিলেন, তাই না? একদিক থেকে দেখলে তাই। আর মনোযোগ তীক্ষ্ণ করার জন্য, অর্থাৎ বিটা ওয়েভকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করার জন্য ত্রাটক বা মোমবাতির শিখার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার মতো মনোসংযোগের ব্যায়াম খুব কার্যকর। আর থিটা ওয়েভ, যা গভীর সৃজনশীলতার উৎস, তার জন্য গভীর ধ্যান বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মিউজিক, যেমন বাইনুরাল বিটস, শোনা যেতে পারে। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আমাদের মস্তিষ্ককে ইচ্ছেমতো প্রশিক্ষণ দেওয়া সম্ভব, কিন্তু অনেকের মনে হতে পারে আমার মস্তিষ্ক বদলানোর বয়স হয়তো পেরিয়ে গেছে। এত বছর ধরে যেভাবে ভেবে এসেছি, যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি, সেটা কি এখন বদলানো সত্যিই সম্ভব? এই ধারণাটা একেবারেই ভুল। এখানেই নিউরোপ্লাস্টিসিটির অসাধারণ ধারণাটি আসে। সহজ কথায়, নিউরোপ্লাস্টিসিটি মানে হল আমাদের মস্তিষ্ক পাথরের মতো স্থির কোনো বস্তু নয়, বরং এটি কাদামাটির মতো নমনীয়। যে কোনো বয়সেই নতুন অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ককে নতুন করে গঠন করা সম্ভব। এর জন্য প্রয়োজন নিউরোবিক্স বা মস্তিষ্কের ব্যায়াম। নিউরোবিক্স, এটা কি অ্যারোবিক্সের মতো কিছু? অনেকটা তাই, তবে এটা শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্য। একঘেয়েমি হল মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। যখন আমরা প্রতিদিন একই কাজ একই নিয়মে করি, তখন মস্তিষ্ক অলস হয়ে পড়ে। নিউরোবিক্স হল এই একঘেয়েমি ভাঙার উপায়। মস্তিষ্ককে সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ দিতে হবে। যেমন কি ধরনের চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে? খুব সাধারণ কিছু কাজ যা আমরা প্রতিদিন করি, সেগুলোর মধ্যেই ছোট ছোট পরিবর্তন আনা। যেমন আজ থেকে ডানহাতিরা বাঁ হাত দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করুন, অথবা অফিসে যাওয়ার জন্য যে রাস্তাটা আপনি প্রতিদিন ব্যবহার করেন, কাল একটা নতুন রাস্তা দিয়ে যান। এই ছোট পরিবর্তনগুলো মস্তিষ্ককে নতুন করে ভাবতে বাধ্য করে। আরও একটি মজার উদাহরণ হল লিওনার্দো দ্য ভিঞ্চির মতো মিরর রাইটিং বা আয়নায় পড়ার মতো করে উল্টো লেখা অনুশীলন করা। আমাদের উৎস থেকে একটি দারুণ উদাহরণ পাওয়া যায়। সিয়াচেনের মতো দুর্গম জায়গায় মোতায়েন একজন সেনা কর্মকর্তা তার মস্তিষ্ককে সচল রাখতে এবং একঘেয়েমি কাটাতে এই মিরর রাইটিং শিখেছিলেন। এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো মস্তিষ্কের নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল পাথওয়ে তৈরি করে, যা মস্তিষ্ককে তরুণ ও কর্মক্ষম রাখে। তার মানে সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে যে কেউ তার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে। এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসছে, যারা সাফল্যের চূড়ায় আছেন, যেমন বিলিয়নিয়াররা, তাদের মস্তিষ্ক কি জন্মগতভাবে ভিন্ন, নাকি তারাও এই ধরনের কৌশল ব্যবহার করেই নিজেদের মস্তিষ্ককে উন্নত করেছেন? এটা প্রকৃতি এবং প্রতিপালন, মানে নেচার অ্যান্ড নার্চার, উভয়ের মিশ্রণ। জেনেটিক্স একটা ভূমিকা পালন করে, কিন্তু পরিবেশ এবং অনুশীলন তার চেয়েও বড় ভূমিকা রাখে। যে কেউ সঠিক অনুশীলনের মাধ্যমে তার মস্তিষ্ককে সাফল্যের জন্য ডিজাইন করতে পারে। এর মূল চাবিকাঠি হল দৃঢ়তা, আবেগীয় সংযম এবং একটা স্পষ্ট উদ্দেশ্য। এই সবগুলোই কিন্তু আমাদের সেই সিইও, অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। বিলিয়নিয়াররা ব্যর্থতাকে ব্যক্তিগতভাবে নেন না, তারা এটাকে একটা শিক্ষা বা ডেটা পয়েন্ট হিসেবে দেখেন। তারা আবেগ দ্বারা চালিত না হয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেন, যা তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের শক্তিরই পরিচায়ক। বিষয়টা খুব ভাবার মতো। আমাদের উৎসগুলোর মধ্যে একটি গবেষণার কথা বলা হয়েছে, যেখানে দেখা গেছে আমরা দিনে প্রায় 50 থেকে 60 হাজার চিন্তা করি। এটা একটা বিশাল সংখ্যা।
কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই হাজার হাজার চিন্তা নাকি মূলত মাত্র 3টি বিষয়কে কেন্দ্র করে অবর্তিত হয়। হ্যাঁ, এবং এই বিষয়টি আমাদের ব্যক্তিগত উন্নতির পথকে অনেক সহজ করে দেয়, কারণ আমাদের আর জীবনের হাজারটা দিক নিয়ে ভাবতে হয় না। সেই 3টি মূল বিষয় হল সম্পর্ক, মানে পরিবার, বন্ধু, সহকর্মী, কাজ ও অর্থ, মানে ক্যারিয়ার, আয়, আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্য, শারীরিক ও মানসিক। একবার ভেবে দেখুন, আপনার দিনের বেশিরভাগ দুশ্চিন্তা, পরিকল্পনা বা স্বপ্ন সবই কিন্তু এই 3টি ক্ষেত্রের মধ্যেই পড়ছে। সত্যিই তো। এটা জানার পর মনে হচ্ছে নিজেকে উন্নত করার কাজটা আর ততটা জটিল নয়। জীবনের হাজারো দিক নিয়ে চিন্তা না করে যদি আমরা শুধু এই 3টি মূল বিষয়ে মনোযোগ দিই এবং উন্নতি করার চেষ্টা করি, তাহলেই জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। একদম। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এই 3টি বিষয়কে বেঁচে থাকার জন্য অগ্রাধিকার দেয়। তাই এই 3টি ক্ষেত্রে সচেতনভাবে কাজ করলে আমাদের মস্তিষ্ক আমাদের সহযোগিতা করে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটি অসাধারণ কার্যকরী বিষয় শিখলাম। সকালের জন্য মুভার্স রুটিন, যা আমাদের মস্তিষ্ককে দিনের জন্য প্রস্তুত করে; ভিজুয়ালাইজেশনের বৈজ্ঞানিক শক্তি, যা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে; আমাদের মস্তিষ্কের সিইও বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করার কৌশল, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে; আর সবশেষে মস্তিষ্ককে তরুণ রাখার জন্য নিউরোবিক্সের মতো সহজ ব্যায়াম। সবশেষে একটি বিষয়ে ভাবার জন্য রেখে যেতে চাই। বেশিরভাগ মানুষ জীবনের পথে বাহ্যিক ব্রেক ব্যবহার করে চলেন। এর মানে হল, যখন কোনো বড় সমস্যা, দুর্ঘটনা বা অসুস্থতা ঘটে, শুধুমাত্র তখনই তারা থামেন বা নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনেন। যেমন হার্ট অ্যাটাক হওয়ার পর মানুষ স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করে। এটা হলো বাহ্যিক ব্রেক। কিন্তু সেরা পারফর্মাররা অভ্যন্তরীণ ব্রেক তৈরি করেন। অভ্যন্তরীণ ব্রেক এর মানে কি? অভ্যন্তরীণ ব্রেক আসে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা সে বিচক্ষণ সিইওর কাছ থেকে। তারা সমস্যা হওয়ার জন্য অপেক্ষা করেন না। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন। তারা নিয়ম এবং শৃঙ্খলা তৈরি করেন, কারণ তারা বোঝেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটা জরুরি। তারা আবেগ বা পরিস্থিতির দাস হন না। এর মানে হল তারা নিজের জীবনের চালকের আসনে বসেন, পরিস্থিতির হাতে স্টিরিং ছেড়ে দেন না। অসাধারণ একটি ভাবনা। তাহলে আজকের পর্বের শেষে শ্রোতাদের জন্য প্রশ্ন এটাই রইল, আজ নিজের জীবনে এমন কোনো বাহ্যিক ব্রেক আছে যেটিকে আপনি একটি সচেতন অভ্যন্তরীণ ব্রেকের সাথে প্রতিস্থাপন করতে পারেন?